এডুকেশনাল স্টাডিজ ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আরো একবার স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব তোমাদের বহুল প্রত্যাশিত একটি টপিক নিয়ে। তোমরা কমেন্টে কম বেশ সকলেই জানিয়েছিলে যে ইন্টারভিউয়ে ভূগোল সম্পর্কিত কি কি প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে সেই সম্পর্কিত ভিডিও দিন। আজকে আমরা সেই টপিক নিয়ে আলোচনা করব। তোমরা যারা ভূগোলে অনার্স করেছো তারা এই ভিডিওটি খুব মনোযোগ দিয়ে দেখো। আশা করা যায় যে এর বাইরে ইন্টারভিউতে তোমাকে ভূগোল থেকে আর কোনো প্রশ্ন জিজ্ঞাসা করবে না। এই মেটেরিয়ালটাই যদি তোমরা খুব ভালোভাবে পড়ে যাও তাহলে তোমরা খুব কনফিডেন্সের সাথে ভূগোলের প্রশ্নের আনসার করতে পারবে এবং ইন্টারভিউতে তোমাকে কিন্তু তোমার সাবজেক্টের ওপর কতটা দখল আছে সেটা কিন্তু দেখাতে হবে। ইন্টারভিউয়ার ভূগোল সম্পর্কে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করবে এবং তুমি ভূগোলে অনার্স করে থাকলে ভূগোল সম্পর্কে তোমার কতটা দক্ষতা আছে তুমি কিন্তু অনায়াসেই তাকে দেখিয়ে দিতে পারবে। তো চলো তাহলে আজকের ভিডিও শুরু করা যাক। প্রথমেই আমাদের জানতে হবে যে ভারত সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, অর্থাৎ ভারতের অবস্থান, ভারতের প্রতিবেশী দেশ, ভারতের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে বিস্তার, এইগুলি সম্পর্কে। প্রথমেই আমরা দেখব যে ভারতের বিস্তার কতটা, অক্ষাংশগতভাবে বিস্তার কোথায় আর দ্রাঘিমা অংশগতভাবে বিস্তার কতটা। অক্ষাংশগত ভাবে যদি দেখি তাহলে দেখো দক্ষিণে 8 ডিগ্রি 4 মিনিট উত্তর অক্ষাংশ থেকে 37 ডিগ্রি 6 মিনিট উত্তর অক্ষাংশ পর্যন্ত বিস্তৃত। আর যদি দ্রাঘিমার ভিত্তিতে দেখি তাহলে পশ্চিমে 68 ডিগ্রি 7 মিনিট পূর্ব দ্রাঘিমা থেকে 97 ডিগ্রি 25 মিনিট পূর্ব দ্রাঘিমার মধ্যে অবস্থিত। গোলার্ধের ভিত্তিতে যদি ভাবা হয় তাহলে ভারত উত্তর গোলার্ধে এবং দ্রাঘিমার ভিত্তিতে যদি আমরা কল্পনা করি তাহলে ভারত পূর্ব গোলার্ধে অবস্থিত। অর্থাৎ বলা যেতে পারে যে ভারত উত্তর পূর্ব গোলার্ধে অবস্থিত। এবার দেখব বিস্তার, অর্থাৎ ভারত পূর্ব পশ্চিমে ভারতের বিস্তার কত এবং উত্তর দক্ষিণে বিস্তার কত। উত্তর দক্ষিণে বিস্তার হচ্ছে 3214 কিলোমিটার আর পূর্ব পশ্চিমে বিস্তার 2933 কিলোমিটার। এরপর আমরা দেখব আয়তন। যদি পৃথিবীর সমস্ত দেশের সাপেক্ষে বিচার করা হয় তাহলে ভারত হচ্ছে আয়তনের 7ম বৃহত্তম দেশ। সবার প্রথমে আসে রাশিয়া, তারপর কানাডা, ইউএসএ, চীন, ব্রাজিল, অস্ট্রেলিয়া এবং দেন ভারত। আর যদি আয়তনের ভিত্তিতে বিচার করা হয়ে থাকে এশিয়ার মধ্যে সেখানে ভারতের স্থান কিন্তু তৃতীয়। জনসংখ্যার বিচারে যদি বলি তাহলে ভারত পৃথিবীর মধ্যে বৃহত্তম জনবহুল দেশ এবং দ্বিতীয় স্থানে আসে চীন বা চায়না। এরপর আমরা দেখে নেব যে উত্তর দক্ষিণ এবং পূর্ব পশ্চিম, আমরা তো বিস্তারটা দেখলাম, তাহলে উত্তরের কোন বিন্দু বা কোন জায়গা থেকে দক্ষিণের ঠিক কোন বিন্দু পর্যন্ত ভারতের বিস্তার সেটা আমরা দেখব। উত্তরে দেখো সর্বোচ্চ স্থান যদি বলা হয় থাকে সেটা হচ্ছে ইন্দিরা কল এবং দক্ষিণতম স্থান হচ্ছে ইন্দিরা পয়েন্ট বা যেটাকে পিগম্যালিয়ন পয়েন্ট বলা হয়ে থাকে। পশ্চিমতম স্থান যদি বলি সেটা গুজরাটের গোহারমতি এবং পূর্বের স্থান হচ্ছে অরুণাচল প্রদেশের কিবিথু। এরপর আমরা দেখব কিছু গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে। দেখা যাক কি দেওয়া আছে। দেখো ভারতে মোট রাজ্য আছে 28টি আর আছে 8টি কেন্দ্রশাসিত অঞ্চল। এবার যদি আয়তনের ভিত্তিতে ভারতের বৃহত্তম রাজ্য বলা হয় সেটা হচ্ছে রাজস্থান, আর যদি আয়তনের ভিত্তিতে ক্ষুদ্রতম রাজ্য বলে সেটা হবে গোয়া। ঠিক একইভাবে যদি জনসংখ্যার ভিত্তিতে ভারতের বৃহত্তম রাজ্য বলা হয় সেখানে হবে উত্তরপ্রদেশ, আর যদি ক্ষুদ্রতম বলা হয় সেটা হবে সিকিম। বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল বললে লাদাখ, ক্ষুদ্রতম বললে লাক্ষাদ্বীপ। সর্বাধিক জনঘনত্বযুক্ত রাজ্য যদি বলা হয় সেটা হবে বিহার এবং সর্বনিম্ন অরুণাচল প্রদেশ। সবচেয়ে বড় জেলা ভারতে সেটা হবে কচ্ছ যেটা গুজরাটে অবস্থিত, আর ক্ষুদ্রতম জেলা বললে সেটা মাহে পুদুচেরিতে অবস্থিত। আর ভারতের স্থলসীমার দৈর্ঘ্য যদি বলা হয় সেটা হচ্ছে 15,000 কিলোমিটার এবং মূল ভূখণ্ডের যদি উপকূলটা বলা হয় সেটা হবে 7,516.6 কিলোমিটার। গেল। এরপর আমরা দেখব ভারতের চতুর্সীমা, অর্থাৎ উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে কি কি আছে। প্রথমেই দেখো উত্তরে আছে হিমালয়, আমরা সকলেই জানি। আর কি কি আছে, কোন প্রতিবেশী দেশগুলি আছে, চীন আছে, নেপাল এবং ভুটান। দক্ষিণে দেখলে আমরা দেখব শ্রীলঙ্কা আছে আর আছে ভারত মহাসাগর। পূর্বে আছে মায়ানমার, বাংলাদেশ এবং বঙ্গোপসাগর। পশ্চিমে আছে পাকিস্তান ও আরব সাগর এবং উত্তর পশ্চিমে আছে আফগানিস্তান। এরপর দেখে নেব কিছু টুকরো কথা যে ভারতের দীর্ঘতম উপকূল যদি বলা হয় সেটা আছে কোন রাজ্যের বলতো, গুজরাটের।
ক্ষুদ্রতম উপকূল হচ্ছে গোয়া। ভারতের 8টি রাজ্যের ওপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা গেছে, এটা আমরা আগেও জেনেছি। গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা আর মিজোরাম। আর ভারতের প্রতিবেশী দেশ কটা আছে দেখো, বাংলাদেশ, চীন, পাকিস্তান, নেপাল, ভুটান, মায়ানমার এবং আফগানিস্তান। আর জলসীমা যদি বলা হয় সেটা হচ্ছে শ্রীলঙ্কা এবং মালদ্বীপের সাথে। এবার যদি বলা হয় যে সবচেয়ে বেশি কোন প্রতিবেশী দেশের সাথে সীমানা আছে, অবভিয়াসলি বাংলাদেশ। কত? 4096.7 কিলোমিটার। আর সবচেয়ে কম আছে আফগানিস্তানের সাথে, মাত্র 106 কিলোমিটার। এরপর আমরা দেখব ভারতের যে 28টা রাজ্য আছে সেই রাজ্যগুলির রাজধানী এবং তাদের সম্পর্কে কিছু বিশেষ তথ্য। প্রথমেই দেখো আসছে রাজস্থান, রাজধানী হচ্ছে জয়পুর, এটা হচ্ছে আয়তনের দিক থেকে বৃহত্তম রাজ্য। তারপর আসবে মধ্যপ্রদেশ, এর রাজধানী হচ্ছে ভোপাল, এটাকে বলা হয় হার্ট অফ ইন্ডিয়া বা ভারতের হৃদয়। আর এই রাজ্যে বনভূমির পরিমাণ সবচেয়ে বেশি। তারপর আসছে মহারাষ্ট্র, এর রাজধানী হচ্ছে মুম্বাই, জনসংখ্যা নিরিখে এটি ভারতের 3য় বৃহত্তম। উত্তরপ্রদেশের রাজধানী লখনৌ, সর্বাধিক জনবহুল রাজ্য। গুজরাট, রাজধানী গান্ধীনগর, এর উপকূলরেখা দীর্ঘতম। তারপর আসছে কর্ণাটক, রাজধানী হচ্ছে বেঙ্গালুরু, চন্দনের জন্য প্রসিদ্ধ। আর কি, ভারতীয় মহাকাশ সংস্থা বা ইসরো অর্থাৎ ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের সদর দপ্তর এখানে অবস্থিত। তারপর আসছে অন্ধ্রপ্রদেশ, রাজধানী হচ্ছে অমরাবতী। ভাষার ভিত্তিতে গঠিত রাজ্য যদি বলা হয় সেটা প্রথম হচ্ছে অন্ধ্রপ্রদেশ। এটাকে ভারতের ধানের গোলা বলা হয়ে থাকে আর বলা হয়ে থাকে এশিয়ার রুটির ডিমের ঝুড়ি। এরপর আমরা দেখব উড়িষ্যা, রাজধানী হচ্ছে ভুবনেশ্বর, এখানেই ভারতের দীর্ঘতম বাঁধ হীরাকুদ অবস্থিত, যেটা মহানদীর ওপর। আর কি আছে, বৃহত্তম লেগুন চিল্কা। ছত্তিশগড়, রাজধানী হচ্ছে রায়পুর। তামিলনাড়ুর রাজধানী চেন্নাই, ভারতের দক্ষিণতম রাজ্য। বিহারের রাজধানী পাটনা। সর্বনিম্ন যদি সাক্ষরতার হার বলা হয় সেটা হচ্ছে বিহারে, আর জনঘনত্ব সর্বাধিক। পশ্চিমবঙ্গ, রাজধানী কলকাতা, জনঘনত্বের নিরিখে 2য় স্থান। প্রথমে আছে বিহার, 2য় স্থানে আছে পশ্চিমবঙ্গ। তেলেঙ্গানা, রাজধানী হায়দ্রাবাদ, নবীনতম রাজ্য। অরুণাচল প্রদেশ, রাজধানী ইটানগর, ভারতের পূর্বতম রাজ্য এবং জনঘনত্ব সর্বনিম্ন, প্রতি বর্গ কিলোমিটারে 17 জন বসবাস করে। ঝাড়খণ্ড, রাজধানী রাঁচি, পাগলাগারদ অবস্থিত, আমরা কথায় কথায় বলে থাকি। আর কি, স্টোর হাউস অফ মিনারেলস, মানে খনিজ সম্পদের ভান্ডার বলা হয়ে থাকে। আর কি বলা হয়ে থাকে, ল্যান্ড অফ ফরেস্ট। তারপর হচ্ছে অসম, রাজধানী দিসপুর। হিমাচল প্রদেশের 2টি রাজধানী, একটা গ্রীষ্মকালীন এবং একটা শীতকালীন, সিমলা এবং ধর্মশালা। এটি ভারতের আপেল রাজ্য নামে পরিচিত। নেক্সট আসছে উত্তরাখণ্ড, রাজধানী হচ্ছে দেরাদুন, এটাকে বলা হয় দেবতাদের বাসভূমি। পাঞ্জাব, রাজধানী চণ্ডীগড়, এটাকে বলা হয় পঞ্চনদের দেশ, সিন্ধুর যে 5টা উপনদী। তারপর আসছে হরিয়ানা, এরও রাজধানী হচ্ছে চণ্ডীগড়, এই রাজ্যে লিঙ্গ অনুপাত সর্বনিম্ন। তারপর আসছে কেরালা, রাজধানী হচ্ছে তিরুবনন্তপুরম, একে ভারতের মশলার বাগান বলা হয়ে থাকে এবং এই রাজ্যে নারী শিক্ষা এবং ওভারঅল শিক্ষা যদি 2021-এর জনগণনার ভিত্তিতে দেখা হয় তাহলে সেটা সর্বোচ্চ। মেঘালয়, রাজধানী শিলং, এটাকে ভারতের স্কটল্যান্ড বলা হয়ে থাকে। মণিপুর, রাজধানী ইম্ফল, জুয়েল স্টেট অফ ইন্ডিয়া বলা হয়। মিজোরাম, রাজধানী হচ্ছে আইজল, এখানে তপশিলি উপজাতির সংখ্যা সর্বোচ্চ। গোয়ার রাজধানী হচ্ছে পানাজি, এটা ভারতের ক্ষুদ্রতম রাজ্য। ত্রিপুরা, রাজধানী হচ্ছে আগরতলা, এটাই একমাত্র রাজ্য যেটা 3 দিক থেকে বাংলাদেশ দ্বারা বেষ্টিত। নাগাল্যান্ড, রাজধানী কোহিমা। সিকিম, রাজধানী হচ্ছে গ্যাংটক, এখানে জনসংখ্যা সর্বনিম্ন। এরপর রাজধানী দেখব কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর। আন্দামান নিকোবরের রাজধানী পোর্ট ব্লেয়ার, দিল্লির দিল্লি, পুদুচেরিরও পুদুচেরি, চণ্ডীগড়ের চণ্ডীগড়, লাক্ষাদ্বীপের রাজধানী কাভারাত্রি। জম্মু কাশ্মীরের 2টি রাজধানী, শ্রীনগর হচ্ছে গ্রীষ্মকালীন এবং জম্মু হচ্ছে শীতকালীন। লাদাখের রাজধানী হচ্ছে লে। দাদরা নগর হাভেলি এবং দমন দিউ, এই দুটোকে বর্তমানে একত্রে করে একটি কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা দেওয়া হয়েছে এবং এদের রাজধানী হবে দমন, এদের রাজধানী হচ্ছে দমন। কেমন, দেখো নিচে এখানে লেখা আছে যে 2019 সালে এই দুটোকে একত্রে করে এদের রাজধানী দমন করা হয়েছিল। এরপর আমরা দেখব যে ভারতের পর্বতমালা যে আছে, প্রধান যে পর্বতমালা ভারত তথা পৃথিবীর, মাউন্ট এভারেস্ট সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। তাহলে এই পিকটার আগে নাম ছিল শিখর 15 বা পিক 15, তারপরে
যে ট্রিগোনোমেট্রিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া আছে, তার যে প্রধান সার্ভেয়ার জেনারেল ছিলেন জর্জ এভারেস্ট, তার নাম অনুসারে এই শৃঙ্গের নামকরণ করা হয়েছিল মাউন্ট এভারেস্ট। নেপালে এটাকে সাগর মাথা বলে ডাকা হয়। এর উচ্চতা কত? ৮,৮48.84 মিটার। এরপর আমরা দেখব কিছু গুরুত্বপূর্ণ তথ্য, মানে কে প্রথম আরোহণ করেছিল, কবে করেছিল, বাঙালি কে ছিল, প্রথম ভারতীয় কি ছিল ইত্যাদি। প্রথম যদি বলা হয় যে বাঙালি হিসেবে প্রথম উচ্চতা পরিমাপ কে করেছিল, সেটা হবে রাধানাথ সিকদার। প্রথম যদি আরোহণকারী বলা হয় সেটা হচ্ছে তেনজিং নোরগে এবং এডমন্ড হিলারি। প্রথম বাঙালি পুরুষ হলেন সত্যব্রত দাম। প্রথম বাঙালি মহিলা সিপ্রা মজুমদার। প্রথম পশ্চিমবঙ্গের মহিলা যদি বলা হয় সেটা হচ্ছে কঙ্গু ভুটিয়া। এবং পশ্চিমবঙ্গের প্রথম বাসিন্দা যদি বলা হয় থাকে সেটা হচ্ছে দুজন পুরুষ, বসন্ত সিংহ রায় এবং দেবাশিস সিনহা। প্রথম ভারতীয় মহিলা বাচেন্দ্রী পাল ইন্দিরা গান্ধীর সময়কালে। প্রথম মহিলা যদি বলা হয় পৃথিবীর মধ্যে সেটা হচ্ছে জাপানের জুমকো তাবেই। প্রথম প্রতিবন্ধী সেটা হচ্ছেন টম হুইটেকার। আর যদি ভারতের প্রথম প্রতিবন্ধী বলা হয় সেটা হচ্ছেন অরুণিমা সিনহা। অক্সিজেন ছাড়া প্রথম গিয়েছিলেন ফু দর্জি। প্রথম ভারতীয় যিনি দুবার গেছেন নোয়াং গম্বু। আর প্রথম মহিলা যিনি দুবার আরোহণ করেছেন তিনি হলেন সন্তোষ যাদব। এই গেল মাউন্ট এভারেস্ট সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য। এরপর আমরা কতগুলি পর্বতের নাম বা শ্রেণীবিভাগ দেখব এবং তাদের উদাহরণ দেখব। যেমন ধরো ভঙ্গিল পর্বত। ভঙ্গিল পর্বতের উদাহরণ হচ্ছে হিমালয় এবং আল্পস। স্তূপ পর্বত বললে জার্মানির ব্ল্যাক ফরেস্ট এবং ভারতের নীলগিরি। সঞ্চয়জাত পর্বত হচ্ছে ফুজিয়ামা এবং ভিসুভিয়াস। ক্ষয়জাত পর্বত আরাবল্লী, পশ্চিমঘাট, পূর্বঘাট ইত্যাদি। এরপর আমরা দেখে নেব কিছু গুরুত্বপূর্ণ গিরি পথ যেগুলো আছে সেগুলো সম্পর্কে। প্রথমে হচ্ছে খরদুংলা, যেটা লাদাখে অবস্থিত। জজিলা, এটাও লাদাখে অবস্থিত। এটা শ্রীনগর, কার্গিল এবং লেহের মধ্যে সংযোগ স্থাপন করে। বানিহাল টানেল বা জহর টানেল যেটাকে বলে, এটা জম্মু ও কাশ্মীরের মধ্যে অবস্থিত। নেক্সট হচ্ছে শিবকিলা, এটা খুব গুরুত্বপূর্ণ, এটা হিমাচল প্রদেশে অবস্থিত এবং এই গিরিপথ দিয়ে শতদ্রু নদী, যেটা সিন্ধুর উপনদী, সেটা ভারতে প্রবেশ করেছে। নেক্সট হচ্ছে বারলাচালা, এটাও হিমাচল প্রদেশে অবস্থিত। লিপু লেক, এটা গুরুত্বপূর্ণ, এটা উত্তরাখণ্ডে অবস্থিত এবং যে মানস সরোবর তীর্থক্ষেত্র আছে সেখানে তীর্থযাত্রীদের যেতে হলে এই গিরিপথটা অতিক্রম করতে হয়। আর সিকিমের একমাত্র গিরিপথ হচ্ছে নাথুলা, এটা সিকিমের সাথে তিব্বতকে যুক্ত করেছে। বেশ গেল। এরপর আমরা দেখব ভারত এবং পৃথিবীর কিছু গুরুত্বপূর্ণ হ্রদ সম্পর্কে। দেখা যাক। প্রথমেই হচ্ছে যে যদি বলে পৃথিবীর দীর্ঘতম হ্রদ সেটা হচ্ছে টাঙ্গানিকা। পৃথিবীর গভীরতম হ্রদ বললে সেটা বৈকাল। কোথায় অবস্থিত? রাশিয়ার সাইবেরিয়াতে। পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদ সুপিরিয়র, যেটা উত্তর আমেরিকায় অবস্থিত। হ্রদ অঞ্চল আমরা ভূগোলে প্রত্যেকেই পড়েছি, তাই না? সুপেরিয়র, হুরন, ইরি, অন্টারিও, মিচিগান, এই পাঁচটা। তারপর দেখো পৃথিবীর বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ যদি বলা হয় সেটা হচ্ছে কাস্পিয়ান সাগর। এই টার্মগুলো কিন্তু খুব গুলিয়ে যায়, এগুলো একটু ভালো করে ধ্যান দিয়ে দেখবে যে কোথায় বৃহত্তম মিষ্টি বলছে, বৃহত্তম লবণাক্ত বলছে, দীর্ঘতম বলছে, এগুলো একটু খেয়াল রেখো। পৃথিবীর সর্বাধিক লবণাক্ত হ্রদ যদি বলা হয় সেটা হচ্ছে মরুসাগর। আর নিম্নতম হ্রদ বললেও সেটার আনসার একই হবে, মরুসাগর। ভারতের বৃহত্তম যদি উপকূলীয় হ্রদ বলা হয়ে থাকে বা বৃহত্তম লেগুন যদি বলা হয়ে থাকে সেটা হবে আনসার চিল্কা, যেটা আমরা আগেই দেখলাম। এবার ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ হবে উলার। বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ যদি বলা হয় সেটা হচ্ছে সম্বর, যেটা রাজস্থানে অবস্থিত। ভারতে অগ্নুৎপাতের ফলে সৃষ্ট হ্রদ হচ্ছে মহারাষ্ট্রের লোনার। উল্কাপাতের ফলে এই হ্রদটি সৃষ্টি হয়েছিল। এই হ্রদের জলের যে কালার হয় সেটা পিঙ্ক। ভারতের দীর্ঘতম কয়াল যদি বলা হয় সেটা হচ্ছে ভেম্বনাথ কয়াল, যেটা কেরালায় অবস্থিত এবং এখানে প্রত্যেক বছর বোট রেস অনুষ্ঠিত হয়। আর হচ্ছে কি খুব গুরুত্বপূর্ণ লোকটাক হ্রদ, এটা মণিপুরে অবস্থিত এবং এই হ্রদেতেই ভারতের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান কেইবুল লামাজো অবস্থিত। এখানে সাংহাই ডিহারকে সংরক্ষণ করে রাখা হয়। এটা খুব গুরুত্বপূর্ণ, এটা একটু মাথায় রেখো। এরপর আমরা দেখব যে ভারতের যে বিভিন্ন নদী পরিকল্পনাগুলো হয়েছিল সেগুলো সম্পর্কে। প্রথমেই আসছে দেখো দামোদরের উপত্যকা পরিকল্পনা। এটা হচ্ছে দামোদর বা দামোদর ভ্যালি কর্পোরেশন যেটাকে বলা হয়ে থাকে, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের মধ্যে বিস্তৃত। ভাংড়া নাগাল, এটা কোন নদীর ওপর? শতদ্রু। এটা ভারতের হাইয়েস্ট গ্র্যাভিটি ড্যাম, খুব গুরুত্বপূর্ণ তথ্য, এটা মাথায় রেখো। হীরাকুঁদ, এটা হচ্ছে ভারতের দীর্ঘতম বাঁধ মহানদীর ওপর।
ময়ূরাক্ষী পরিকল্পনা ময়ূরাক্ষী নদীর ওপর। ফারাক্কা দেখো গঙ্গা নদীর ওপর। এটা কোথায় অবস্থিত? মুর্শিদাবাদ জেলার। তেহরি বাঁধ, এটা খুব গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে ভারতের বৃহত্তম বা উচ্চতম যদি বলা হয়, ভারতের উচ্চতম বাঁধ হচ্ছে তেহরি। এটা ভাগীরথী নদীর ওপর অবস্থিত এবং এটা উত্তরাখণ্ডে অবস্থিত। এরপর হচ্ছে ভারতের উপকূল সম্পর্কে আমরা দেখব। মানে যে ভারতের যদি আমি বলি, দেখো একটু আঁকার যদি চেষ্টা করি, এই যদি ভারতের দক্ষিণের যে পাটটা দেখায়, তাহলে এই বরাবর যদি বলি এটা হচ্ছে পশ্চিম উপকূল এবং এই বরাবর হচ্ছে পূর্ব উপকূল। তো এই বরাবর যে রাজ্যগুলো আছে সেই রাজ্যগুলো অনুসারে প্রত্যেকটা উপকূলে এক একটা নাম দেওয়া হয়েছে। তো পূর্ব উপকূলের যে রাজ্যগুলো ধরো উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু। আর পশ্চিম উপকূলের যদি রাজ্যগুলি বলা হয় সেটা হচ্ছে কি গুজরাট, এখান থেকে শুরু হবে, এখানটা এই যে এখানটা এইভাবে গুজরাট, তারপর আসবে মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটক এবং কেরালা। তো এইভাবে প্রত্যেকটা উপকূলের নাম দেওয়া হয়েছে, সেটাই আমরা দেখব। দেখো পূর্ব উপকূলের উত্তর অংশ যদি বলা হয় সেটাকে বলা হয় উত্তর সরকার উপকূল। আর যদি দক্ষিণ অংশটাকে বলা হয় সেটা হয় করমণ্ডল, যেটা তামিলনাড়ু সংলগ্ন। এরপর পশ্চিম উপকূলের যদি উত্তর অংশ দেখি সেটাকে বলা হয় কোঙ্কণ উপকূল, যেটা কোন কোন অংশটা সংলগ্ন? গুজরাট থেকে মহারাষ্ট্র অংশটা যেটা আছে সেটা। তারপর যদি মধ্যবর্তী অংশটাকে বলা হয় সেটা হচ্ছে কর্ণাটক উপকূল। আর একদম শেষ বা দক্ষিণ অংশ যদি বলি সেটা হচ্ছে মালাবার উপকূল, যেটা কেরালা সংলগ্ন। ঠিক আছে, এরপর আমরা দেখব যে ভারতের বিভিন্ন যে গুরুত্বপূর্ণ প্রণালীগুলো আছে সেইগুলো সম্পর্কে। প্রথমে আমরা দেখব গ্রেট চ্যানেল, এটা গ্রেট নিকোবর এবং সুমাত্রা দ্বীপপুঞ্জের মধ্যে অবস্থিত। তারপর দেখব 10 ডিগ্রি চ্যানেল, এটা খুব গুরুত্বপূর্ণ, আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের মাঝে অবস্থিত। 9 ডিগ্রি চ্যানেল মিনিকয় এবং লাক্ষাদ্বীপের মাঝখানে। 8 ডিগ্রি চ্যানেল মালদ্বীপ এবং মিনিকয় মাঝখানে। মান্নান উপসাগর এবং প্রক প্রণালী হচ্ছে ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে। ডানকান প্যাসেজ গ্রেট আন্দামান এবং লিটিল আন্দামানের মধ্যে অবস্থিত। এবার এই গ্রেট আর লিটিল এই ব্যাপারটা কি না, আন্দামান যে মানে যে দ্বীপপুঞ্জটা আছে সেটার কিন্তু 4টে ভাগ হয়, উত্তর আন্দামান, মধ্য আন্দামান, লিটিল আন্দামান এবং দক্ষিণ আন্দামান, এই রকম ভাগ করে পাঠ করা থাকে। তো প্রত্যেকটা পার্টেরই ধরো উত্তরের সাথে দক্ষিণের বা দক্ষিণের সাথে তারপরেই যখন দক্ষিণ হচ্ছে সর্বশেষ আন্দামানের শেষ যদি অংশ এটা হচ্ছে দক্ষিণ আন্দামান, তারপর এখান থেকে নিকোবর শুরু হয়ে গেল। নিকোবরেরও কিন্তু এইভাবে ভাগ আছে, গ্রেট নিকোবর, কার নিকোবর, এইভাবে। তো সেটা সেই হিসেবে এটাকে গ্রেট আন্দামান আর লিটল আন্দামান বলা হচ্ছে। আর হচ্ছে কোকো প্রণালী মায়ানমার এবং উত্তর আন্দামানের মধ্যে। এরপর যদি আমরা দেখি যে ভারতের কিছু গুরুত্বপূর্ণ স্থলের যে সীমারেখা আছে সেগুলি কি, প্রথমে আসছে দেখো ডুরান্ট লাইন, যেটাকে ভারত ও আফগানিস্তানের মধ্যে সীমারেখা হিসেবে ধরা হতো, কিন্তু এটাকে বর্তমানে পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে সীমারেখা হিসেবে ধরা হয়ে থাকে। তারপর হচ্ছে ম্যাকমোহন লাইন ভারত ও চীনের মধ্যে, এটা হচ্ছে অরুণাচল প্রদেশ সংক্রান্ত যে অঞ্চলটা আছে ওইখানের যে সীমারেখাটা পার্টিকুলারলি ওইটাকেই বলা হয় ম্যাকমোহন লাইন। তারপর হচ্ছে র্যাডক্লিফ লাইন ভারত এবং পাকিস্তান। 24তম প্যারালাল ভারত এবং পাকিস্তান। লাইন অফ কন্ট্রোল বা যেটাকে লক বলা হয়, যেটাকে নিয়ে এত সমস্যা, ভারত এবং পাক অধিকৃত কাশ্মীর। 28তম প্যারালাল ভারতের কাশ্মীর এবং পাক অধিকৃত কাশ্মীর। 17তম প্যারালাল উত্তর এবং দক্ষিণ ভিয়েতনাম। 49তম প্যারালাল এটা হচ্ছে আমেরিকা এবং কানাডার মধ্যে, এটা হচ্ছে দীর্ঘতম প্যারালাল লাইন। 38তম উত্তর ও দক্ষিণ কোরিয়া। ম্যাগিনট এবং সিগফ্রয়েড এই দুটোই হচ্ছে জার্মানি ও ফ্রান্সের মধ্যে, একটা ফ্রান্স কর্তৃক নির্ধারিত এবং একটি জার্মানি কর্তৃক নির্ধারিত। হিন্ডেনবার্গ লাইন হচ্ছে জার্মানি এবং পোল্যান্ড। গেল, এরপর আমরা দেখব যে ভারতের কিছু গুরুত্বপূর্ণ যে জলপ্রপাত আছে সেইগুলি সম্পর্কে। প্রথমেই আসছে দেখো কুঞ্চিকল, খুবই গুরুত্বপূর্ণ, এটা কোন রাজ্যে অবস্থিত? কর্ণাটক। এটা ভারতের উচ্চতম জলপ্রপাত এবং এটা বরাহী নদীর ওপর অবস্থিত। তারপর আমরা যদি দেখি যে বরাহ পানি, এটা হচ্ছে দ্বিতীয় উচ্চতম, এটা উড়িষ্যার ময়ূরভঞ্জ জেলায় অবস্থিত। তারপরে আমরা এটা সকলেই জানি যে যোগ বা যেটার অপর নাম গেরাসোপ্পাও বলে, আবার মহাত্মা গান্ধী জলপ্রপাতও বলে, এটা হচ্ছে শরাবতী নদীর তীরে অবস্থিত কর্ণাটক রাজ্যে। শিব সমুদ্রম জলপ্রপাত এটা কাবেরী নদীর ওপর অবস্থিত। তারপর হুড্রু জলপ্রপাত সুবর্ণরেখা নদীর ওপর ঝাড়খণ্ডে। ধোঁয়াধার জলপ্রপাত নর্মদা নদীর ওপর। কপিলধারা এটাও নর্মদা নদীর ওপর। আর চিত্রকূট এটা ইন্দ্রাবতী নদীর ওপর ছত্তিশগড়ে। এটাকে ভারতের নায়াগ্রা বলা হয়ে থাকে, কারণ এটা এতটাই সুদর্শন যে পৃথিবীর যে নায়াগ্রা জলপ্রপাত আছে সেটার সাথে তুলনা করে এই চিত্রকূট জলপ্রপাতকে ভারতের নায়াগ্রা বলা হয়ে থাকে। এরপর আমরা যদি দেখি কিছু গুরুত্বপূর্ণ কথা,
যেমন ধরো ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি, এই নিয়ে অনেক কিন্তু মতান্তর আছে। কেউ বলে গডউইন অস্টিন, আবার কেউ বলে তোমার কাঞ্চনজঙ্ঘা। এটা একটু দেখে রাখবে। নবীন ভঙ্গিল পর্বতের উদাহরণ হিমালয়, প্রাচীন ভঙ্গিল পর্বত আরাবল্লী। ভারতের দীর্ঘতম জাতীয় নদী যদি বলা হয় সেটা হবে গঙ্গা। দীর্ঘতম উপনদী যমুনা। কয়েকটি পূর্ব বাহিনী নদী কৃষ্ণা, কাবেরী, মহানদী। পশ্চিম বাহিনী নদী, এটা এটা বিশেষ করে মনে রাখতে হবে, গুরুত্বপূর্ণ, নর্মদা এবং তাপ্তি। অন্তর্বাহিনী নদী লুনি। ভারতের একমাত্র নদী গঠিত দ্বীপ, এটা খুব গুরুত্বপূর্ণ, মাজুলি, যেটা ব্রহ্মপুত্র নদের ওপরে আসামে। তারপর বিভিন্ন এখানে গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে যে কোন নদীটা নিরক্ষরেখাকে দুবার অতিক্রম করেছে, কোনটা কর্কট ক্রান্তি রেখাকে অতিক্রম করেছে, কাকে দক্ষিণের গঙ্গা বলা হয়ে থাকে, কাকে বৃদ্ধ গঙ্গা বলা হয়ে থাকে ইত্যাদি। গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে কোন নদী। এবার আমি যদি ধরে ধরে এই পিডিএফটা আলোচনা করতে যাই তাহলে কিন্তু ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাবে। তাই তোমাদেরকে একটা ওভারভিউ দিচ্ছি, দেখো যে ঠিক কোন কোন টপিকগুলো তোমাদের পড়ে যাওয়া উচিত বা যেগুলো তোমাদের কিন্তু জানতেই হবে, তোমাদের সেগুলোই একটু বলে বলে যাচ্ছি। যেমন ধরো বিভিন্ন নদীর যে প্রবাহগুলো আছে, মিলিত প্রবাহ, যেমন ধরো দেবপ্রয়াগ যেটাকে বলা হয়, ভাগীরথী এবং অলকানন্দা। এবার যদি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিছু দেখি সেটা হচ্ছে রূপনারায়ণ, যেটা দ্বারকেশ্বর এবং শিলাবতী নদীর মিলিত প্রবাহ। হলদি নদী, এটা হচ্ছে কংসাবতী আর কেলেঘাই। তারপর ধরো ময়ূরাক্ষী যদি বলি, বক্রেশ্বর আর কোপাই, এই ধরনের যেগুলো আছে। আর কি নদী সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য, কি তথ্য না, মানে ধরো প্রধান নদী কাকে বলবো, উপনদী কাকে বলবো, শাখা নদী কাকে বলবো, এইগুলো। বিশেষ করে উপনদী আর শাখা নদী এগুলো কিন্তু অনেকেই খুব গন্ডগোল করে ফেলে, এটা কিন্তু খুব ভালো করে দেখে যেও, উপনদী এবং শাখা নদী। তোমাকে ইন্টারভিউয়ার জিজ্ঞেস করতেই পারে বা তোমাকে কনফিউজ করে দিতেই পারে। হয়তো তোমাকে জিজ্ঞাসা করলো যে গঙ্গার একটা উপনদীর উদাহরণ দিন, তুমি সেখানে ধরো বললে যমুনা। এবার তুমি সেটা ভুল বলেছো, কিন্তু ইন্টারভিউয়ার তোমাকে হয়তো যাচাই করছে বা তুমি ঠিক বলেছো, তুমি কতটা ঠিক বলেছো বা তোমার আনসার সম্পর্কে তুমি কতটা কনফিডেন্ট সেটা জানার জন্য তোমাকে হয়তো বলতেই পারে যে এটা তুমি ভুল বলছো। তখন সেখানে তোমার মানে যেন ইন্টারভিউয়ার বুঝতে পারেন যে তোমার সাবজেক্টের প্রতি তোমার কিন্তু দখল আছে, সেইভাবেই তোমাকে প্রিপারেশনটা নিয়ে যেতে হবে। যেমন ধরো এখানে দেওয়া আছে বিভিন্ন নিত্যবহ নদী, অনিত্যবহ নদী, পরবর্তী নদী আমরা কাকে বলবো, পুনর্ভাবা নদী কি, অন্তর্বাহিনী নদী কি, ইত্যাদি। এরকম অনেক তথ্য এখানে দেওয়া আছে। তারপর যদি দেখি যে ভারতের জলবায়ু সম্পর্কে কিছু তথ্য, মানে ধরো ভারত কোন জলবায়ুর অন্তর্গত, এখানে কেমন জলবায়ু অঞ্চল পরিলক্ষিত হয়, এখানে যে কালবৈশাখীটা ঘটে সেটা কোন সময়ে ঘটে, বা কোথায় সর্বোচ্চ বৃষ্টিপাত হয়, কোথায় সর্বনিম্ন বৃষ্টিপাত হয়, শীতলতম ভারতের স্থান কোনটি, লাদাখের দ্রাস। ভারতের কম বৃষ্টিপাতযুক্ত অঞ্চল হচ্ছে রাজস্থানের জয়সলমীর। এই যে তথ্যগুলো এগুলো কিন্তু তোমাদের জেনে যেতেই হবে। আর দেখো সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, যে পশ্চিমবঙ্গের জাতীয় উদ্যান, এটা কিন্তু জানতেই হবে। পশ্চিমবঙ্গের জাতীয় উদ্যান আছে 6টি, এবং এই 6টির নাম এবং কোন জেলায় এগুলো অবস্থিত সেগুলো কিন্তু খুব ভালো করে পড়ে যেও। প্রথমে আসছে দেখো সিঙ্গালিলা, যেটা দার্জিলিং এ অবস্থিত। নেওড়া ভ্যালি, সেটা হচ্ছে কালিম্পং জেলায়। বক্সা দুয়ার বা যেটাকে বক্সা বলা হয় আলিপুর দেওয়ার। গরুমারা জলপাইগুড়িতে। সুন্দরবন সাউথ 24 পরগনা, এবং জলদাপাড়া হচ্ছে আলিপুরদুয়ার জেলায়। এরপর যদি আমরা দেখি যে ভারতের কৃষি ব্যবস্থা সম্পর্কে, দুটো রবি শস্যের উদাহরণ দিন, বা রবি শস্য কখন বপন করা হয়, দুটো জায়েদ শস্যের উদাহরণ বলুন তো, বা একটা বাণিজ্যিক ফসল এর উদাহরণ দিন, তন্তু জাতীয় ফসল বলতে আপনি কি বোঝেন বা একটা উদাহরণ দিন। এগুলো বিভিন্ন কিছু কিন্তু জিজ্ঞাসা করতেই পারে। তারপর ধরো বিভিন্ন কৃষি পদ্ধতি, মানে ধরো ভিটিকালচার আমি কাকে বলবো, সেরিকালচার কি, বা মৌমাছি পালনকে কি কালচার বলা হয়ে থাকে, পিসি কালচার আমরা কাকে বলবো। এই ধরনের যে তথ্যগুলো আছে, যে কৃষি পদ্ধতিগুলি প্রত্যেকটা এখানে কিন্তু যে যা মানে যতটুকু দরকার ততটুকুই কিন্তু তোমাদের এখানে খুব সুন্দর করে দিয়ে দেওয়া আছে। তারপর ধরো যে বিভিন্ন যে বিপ্লবগুলো, সবুজ বিপ্লব কখন ঘটেছিল, ভারতের সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়ে থাকে, MS স্বামীনাথন। আর এটা যদি পৃথিবীর মধ্যে বলা হয় সেটা হচ্ছে নরম্যান বোরলগকে। কোন অঞ্চলে প্রধানত ঘটেছিল, প্রধানত পাঞ্জাব হরিয়ানাতে। কোন ফসলকে কেন্দ্র করে, গম। তারপর ধরো শ্বেত বিপ্লব কিসের সাথে যুক্ত, বা নীল বিপ্লব কিসের সাথে যুক্ত, ধূসর বিপ্লব, গোলাপি বিপ্লব, বাদামি বিপ্লব, এখানে যতগুলো হতে পারে সমস্ত কিন্তু তোমাদের এখানে তুলে ধরা আছে। এগুলো ভালো করে পড়ে যেও। আর দেখতে হবে যে ভারতের যে বিভিন্ন কৃষিজ গবেষণাগারগুলো আছে, মানে ধরো দুগ্ধ গবেষণাগার কোথায় অবস্থিত,
পশ্চিমবঙ্গে যে পাট গবেষণাগার আছে ব্যারাকপুরে, সেটা তোমাকে জিজ্ঞাসা করতে পারে। ধান গবেষণাগার কোথায় আছে? উড়িষ্যার কটকে একটা আছে, আর একটা আছে হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের চুঁচুড়াতে। তো এইগুলো। সিল্ক গবেষণাগার কোথায় অবস্থিত? কফি গবেষণাগার কোথায়? চামড়া গবেষণাগার কোথায়? আলু গবেষণাগার কোথায় অবস্থিত? সিমলা, হিমাচল প্রদেশ। তামাক গবেষণাগার হচ্ছে রাজামুন্দ্রি, অন্ধ্রপ্রদেশ। চা গবেষণাগার জোরহাট, আসাম। তারপর ধরো চিংড়ি, নেল্লোর, অন্ধ্রপ্রদেশ। ভারতের মশলা গবেষণাগার কালিকট, কেরালা। এই যে গবেষণা কেন্দ্রগুলি আছে সেগুলো সম্পর্কে তোমাকে জানতে হবে। আর হচ্ছে ভারতের বিভিন্ন খনিজ সম্পদ। তোমাকে জিজ্ঞাসা করতেই পারে যে ভারতের জলবিদ্যুৎ কেন্দ্র প্রথম কোথায় স্থাপন হয়েছিল বলুন তো? দার্জিলিং জেলার সিদ্রাপং যেখানে আছে। এবার ধরো তোমাকে জিজ্ঞাসা করতে পারে ভারতের প্রথম পারমাণবিক চুল্লি কোনটি, বা প্রথম পারমাণবিক কেন্দ্র কোথায় স্থাপন করা হয়েছিল? মহারাষ্ট্রের তারাপুরে, এবং চুল্লিটার নাম হচ্ছে অপ্সরা। তো এইগুলো সম্পর্কে তোমাকে কিন্তু ওয়াকিবহাল থাকতে হবে। তারপর ধরো পশ্চিমবঙ্গের দুটি কয়লা খনির উদাহরণ দিন তো, বা কোথায় পশ্চিমবঙ্গের কোন জেলাতে এখনো সবচেয়ে বেশি কয়লা মজুত আছে বলে আপনি জানেন কিছু এই ব্যাপারে তথ্য? এই রকম কথা কিন্তু তোমাকে জিজ্ঞাসা করতেই পারে। তারপর ধরো যে ম্যানচেস্টার, উত্তর ভারতের যে আলাদা করে একটা শহরকে ম্যানচেস্টার বলা হয়, দক্ষিণ ভারতের বলা হয় কোয়েম্বাটুরকে। এই সম্পর্কিত যে তথ্যগুলি আছে সেগুলো জানতে হবে। আর জানতে হবে যে বিভিন্ন যে শহর আছে সেগুলোর যে উপনামগুলো আছে, অর্থাৎ এক একটা শহরকে তো এক একটা নামে অভিহিত করা হয়। যেমন ধরো কলকাতাকে বলা হয় সিটি অফ জয়, সেরকম এরকম বিভিন্ন শহরের কিন্তু অনেক উপনাম আছে, সেগুলো তোমাকে জানতে হবে। যেমন ধরো চেন্নাইকে বলা হয় সবুজ শহর, দিল্লিকে বলছে ভারতে এশিয়ার রোম, জয়পুরকে বলা হয় গোলাপি শহর, মাদুরাইকে বলা হয় দক্ষিণের কাশী, মুম্বাই হচ্ছে ভারতের প্রবেশদ্বার, কোচিকে বলা হয় আরব সাগরের রানী, বেঙ্গালুরু হচ্ছে উদ্যান নগরী, সিলিকন ভ্যালি। তোমাকে বলতেই পারে যে একটা যমজ শহরের উদাহরণ দিন তো। হাওড়া, কলকাতা এটা কিন্তু প্রথমেই বলবে, কারণ তুমি যেহেতু পশ্চিমবঙ্গ থেকে। তারপর হচ্ছে হায়দ্রাবাদ এবং সেকেন্দ্রাবাদ যমজ শহর। ভাগলপুরকে বলা হয় সিল্ক সিটি, কলকাতা হচ্ছে সিটি অফ জয়, হাওড়াকে বলা হয় ভারতের গ্লাসগো, নবদ্বীপ হচ্ছে বাংলার অক্সফোর্ড। এই ধরনের যে তথ্যগুলো আছে, কাশ্মীর হচ্ছে ভারতের সুইজারল্যান্ড ইত্যাদি। এইগুলো যেগুলো আছে সেগুলো। আর কি এতক্ষণ আমরা জানছিলাম যে পূর্ব উপকূল এবং পশ্চিম উপকূলের যে সীমান্ত রেখাগুলো আছে সেগুলো কি নামে অভিহিত করা হয়। এবার এখানে দেওয়া আছে যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বন্দরগুলো, যে পূর্ব উপকূলের দুটো বন্দর, পশ্চিম উপকূলের দুটো বন্দরের নাম এখানে দেওয়া আছে। আর আছে বিভিন্ন আন্তর্জাতিক যে বিমান বন্দরগুলো আছে। তোমার রাজ্যের আন্তর্জাতিক বিমানবন্দর কটা আছে সেটা অবশ্যই জেনে যাবে। একটি আন্তর্জাতিক বিমানবন্দর আছে, সেটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আর একটা আছে, সেটা ইন্টারন্যাশনাল নয়, তবে হচ্ছে বাগডোগরা এয়ারপোর্ট, তাই তো? এইরকম প্রত্যেকটা রাজ্যেরই তো আলাদা আলাদা এয়ারপোর্ট আছে, তো কিছু কিছু গুরুত্বপূর্ণ যেগুলো সেগুলো কিন্তু দেওয়া আছে। যেমন ধরো এখানে বলা আছে হচ্ছে আয়তনে বৃহত্তম হচ্ছে রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যেটা আছে সেটা, বা ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে নিউ দিল্লিতে অবস্থিত। ব্যস্ততম যদি বলা হয় সেটা হচ্ছে ইন্দিরা গান্ধী। সব থেকে বেশি আন্তর্জাতিক বিমানবন্দর কোন রাজ্যে রয়েছে যদি জিজ্ঞাসা করে, সেটা হচ্ছে উত্তরপ্রদেশ। তো এই সম্পর্কিত তথ্য এখানে দেওয়া আছে। আর আছে কিছু গুরুত্বপূর্ণ জলাধার, এবং আরেকটা যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ভারতীয় রেল সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। মানে প্রথম রেল ব্যবস্থা কবে চালু হয়েছিল, সবচেয়ে দ্রুতগামী ট্রেনের নাম বলুন তো, বন্দে ভারত। দীর্ঘতম রেল স্টেশনের নাম বলুন, বা প্রথম রেল স্টেশন, প্রথম ট্রেন কোন স্টেশন থেকে কোন স্টেশনের মধ্যে চালু হয়েছিল। তারপর ধরো বলতেই পারে বৃহত্তম রেলওয়ে স্টেশন কোনটি? হাওড়া, যেটা পশ্চিমবঙ্গের মধ্যে। দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম যদি বলা হয় সেটা খড়গপুর, এটাও পশ্চিমবঙ্গের। তারপর ধরুন ব্যয়বহুল একটা ট্রেনের নাম বলুন তো, প্যালেস অন হুইল ইত্যাদি। এই যে ইয়েগুলো আছে, তথ্যগুলো আছে। তারপর ধরো বলতেই পারে তোমাকে যেহেতু চিত্তরঞ্জন পশ্চিমবঙ্গে অবস্থিত, তাই বৃহত্তম লোকোমোটিভ কারখানা রেলের কোথায় আছেন আপনি কি জানেন? এই সম্পর্কিত যে তথ্যগুলো। এই গেল আমাদের আঞ্চলিক ভূগোল সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, যেগুলো তোমাকে জেনে যেতেই হবে। এরপর যদি আমরা প্রাকৃতিক ভূগোলের দিকে একটু তাকাই, যে প্রাকৃতিক ভূগোল বলতে ধরো আমাদের পৃথিবী, তারপর বায়ুমণ্ডলের যে বিভিন্ন স্তরগুলি আছে, শিলা, বৃষ্টিপাত ইত্যাদি যে টপিকগুলি আছে সেইগুলি সম্পর্কে। পৃথিবী সম্পর্কে তথ্য, পৃথিবীর আকার কেমন, আকৃতি কেমন। তারপর ধরো সৌরজগতে যে বিভিন্ন গ্রহগুলোর অবস্থান, কোনটা বৃহত্তম, কোনটা ক্ষুদ্রতম, কার কটা উপগ্রহ আছে, এই তথ্যগুলো তোমাকে জেনে যেতেই হবে। যেমন ধরো বুধ হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম এবং নিকটতম গ্রহ সূর্যের। তারপর যদি বলা হয় শুক্র, এটাকে বলা হয় কি বলতো, পৃথিবীর যমজ গ্রহ, এবং এটা হচ্ছে সবচেয়ে উষ্ণতম গ্রহ। বা তোমাকে জিজ্ঞাসা করতেই পারে যে আমরা যে ধ্রুব তারা দেখি সেটা আসলে কোন গ্রহ, জিজ্ঞাসা করতেই পারে।
তো এইগুলো তোমাকে জেনে যেতে হবে। পৃথিবী হচ্ছে নীল গ্রহ, মঙ্গলকে বলা হয় লাল গ্রহ। তোমাকে জিজ্ঞাসা করতেই পারে যে মম যে মিশনটা হয়েছিল সেটা সম্পর্কে আপনি কি জানেন, বা এটা কোন গ্রহকে কেন্দ্র করে? মার্স অরবিটাল মিশন, অর্থাৎ এটা মঙ্গলকে কেন্দ্র করে। আর সৌরজগতের বৃহত্তম যে উপগ্রহ আছে সেটার নাম বলুন তো? গ্যানিমিড, যেটা কার উপগ্রহ? বৃহস্পতির উপগ্রহ। কোন গ্রহের বলয় দেখা যায়? শনি। এইভাবে যে তথ্যগুলো আছে সেগুলো জানতে হবে। আর কি, এই যে প্লুটো সম্পর্কে যে তথ্য, তারপর ধরো হ্যালির ধূমকেতু কবে দেখা গিয়েছিল লাস্ট, আবার কবে দেখা যাবে, কত বছর অন্তর দেখা যায়, আমাদের ছায়াপথের নাম কি, আকাশগঙ্গা ইত্যাদি। এরপর ধরো যে ভারতের যে চন্দ্রযান হয়েছিল, চন্দ্রযান 1, চন্দ্রযান 2 এবং চন্দ্রযান 3 যে মিশনগুলো, সেইগুলো সম্পর্কেও কিন্তু জেনে যেতে হবে। বিশেষ করে তারিখ সমেত সালটা কিন্তু অবশ্যই জানতে হবে। আর যেহেতু চন্দ্রযান 3টা সফল হয়েছে এবং ভারত পৃথিবীর প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুর অংশে প্রথম পদার্পণ করেছে, তাই এটা কিন্তু অবশ্যই জানবে। আর যে জায়গাটাতে ধরো পদার্পণ করেছিল সেটার নাম কি দেওয়া হয়েছিল? শিব শক্তি পয়েন্ট। এবং ভারতের এই সাফল্যের জন্য কোন দিনটিকে স্পেস ডে হিসেবে পালন করার কথা বলা হয়েছে? 23শে আগস্ট। এগুলো একটু জানতে হবে। এরপর আমরা যদি দেখি যে বায়ুমণ্ডলের যে বিভিন্ন স্তর আছে তাদের অবস্থান সম্পর্কে, কোন স্তরে কি অবস্থান করছে। যেমন ধরো ট্রপোস্ফিয়ারে ঝড় বৃষ্টি মেঘ ইত্যাদি হয়ে থাকে, এটাকে বলা হয় ক্ষুব্ধমণ্ডল। তারপর ধরো তোমাকে বলতে পারে ওজোন স্তর কোন স্তরে অবস্থান করে বলুন তো? স্ট্র্যাটোস্ফিয়ারে। তোমাকে বলতেই পারে যে মেরুজ্যোতি কোন স্তরে দেখা যায়? আয়নোস্ফিয়ারে। কোন স্তরে উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়ে যায়? এইগুলো তোমাকে জিজ্ঞাসা কিন্তু করতেই পারে, তোমাকে একদম প্রস্তুতি নিয়েই যেতে হবে। লিথোস্ফিয়ার বলতে কি বোঝায়? সেই শিলাস্তরকে। হাইড্রো মানেই হচ্ছে ওয়াটার বা জল সংলগ্ন। তারপর হচ্ছে অ্যাটমসফিয়ার, বায়ুমণ্ডল। এবার ধরো বায়ুর যে উপাদানগুলি আছে তার মধ্যে কোন গ্যাসটি সবচেয়ে বেশি পরিমাণে আছে? নাইট্রোজেন। কত পার্সেন্ট আছে? এগুলো কিন্তু জেনে যেতে হবে। তারপর ধরো কিছু গুরুত্বপূর্ণ তারিখ রেখা, যেমন ধরো বিষুব, জলবিষুব কবে হয়, মহাবিষুব কবে হয়, কবে আমরা কর্কট সংক্রান্তি পালন করি, এইগুলো কিন্তু জানতে হবে। সম্পর্কিত যে তথ্যগুলো আছে, অর্থাৎ পৃথিবীর সব থেকে ভূমিকম্প প্রবণ এলাকা কোনটি, বা পৃথিবীর মধ্যে কোন দেশে সবচেয়ে বেশি ভূমিকম্প হয়ে থাকে ইত্যাদি। উপকেন্দ্র কাকে বলবো, ভূমিকম্পের কটা তরঙ্গ আছে, কোন তরঙ্গটা সব থেকে বেশি ক্ষতিকারক ইত্যাদি। তারপর ধরো ভূমিকম্পের তীব্রতা কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়ে থাকে। মানে ভূমিকম্প সম্পর্কে যা যা কিছু জানতে হবে। দেখো এখানে তোমাদের সুবিধার্থে ছবি পর্যন্ত দিয়ে দেওয়া হয়েছে, যাতে তোমরা ছবি দেখে ভালো করে বুঝে বুঝে পড়তে পারো। দেখো এখানে দেওয়া আছে পৃষ্ঠ তরঙ্গ, পার্শ্ব তরঙ্গ, এল তরঙ্গটাকে আবার 2 ভাগে ভাগ করা হয়, এলটাকে বলা হয় লাভ তরঙ্গ এবং র্যালে তরঙ্গ ইত্যাদি। আর কি কতগুলো ভৌগোলিক অর্থ দেওয়া আছে, যেমন ধরো মৌসুমী শব্দের অর্থ হচ্ছে ঋতু, সাভানা শব্দের অর্থ হচ্ছে বিস্তৃত তৃণভূমি, ডুয়ার্স হচ্ছে দরজা বা দুয়ার, আয়ন শব্দের অর্থ হচ্ছে পথ, তরাই হচ্ছে স্যাঁতস্যাঁতে ভূমি। এইভাবে কিন্তু দেওয়া আছে। আর আছে কিছু কাল্পনিক রেখা যেগুলো তোমাদের জানতে হবে। আইসোহেল কখন বলবো? যখন রৌদ্রালোক বা সূর্যের আলো যখন একই অঞ্চলে পড়বে সেটা হচ্ছে আইসো হাইট, সম বৃষ্টিপাত রেখা। আইসো বার, বার কথাটা কিন্তু চাপের সাথে যুক্ত, সমচাপযুক্ত রেখা। আইসো নেপ হচ্ছে সম মেঘ রেখা ইত্যাদি। এরপর আছে যে বিভিন্ন গ্লোবে অবস্থানকারী যে কাল্পনিক রেখাগুলো হয়, নিরক্ষরেখা, সমাক্ষ রেখা, দ্রাঘিমা রেখা, মূল মধ্যরেখা প্রভৃতি। এই সম্পর্কে ডিটেলস ভিডিও দেওয়া আছে, তোমরা চাইলে ওখান থেকেও দেখে নিতে পারো। তবু তোমাদের সুবিধার্থে এখানে আরেকবার অ্যাড করে দেওয়া হয়েছে। দেখো এখানে প্রত্যেকটা জিনিস দেওয়া আছে, প্রমাণ, দাগিমা, প্রত্যেকটা অক্ষরেখার মান কত, সমস্ত কিছু একদম ছবি দিয়ে এখানে বোঝানো হয়েছে। আর কি আমরা সবার শেষে দেখবো যে বিভিন্ন শিলা যেগুলো আছে সেগুলো রূপান্তর। তোমাকে জিজ্ঞাসা করতেই পারে যে বলুন তো পিট কয়লা রূপান্তরিত হয়ে কিসে পরিণত হয়? গ্রাফাইটে। চুনাপাথর কিসে প্রবর্তিত হয়? মার্বেলে ইত্যাদি। আর কি ক্রান্তীয় ঘূর্ণবাত, আমাদের এখানে অর্থাৎ ভারতে ক্রান্তীয় ঘূর্ণবাতের নাম হচ্ছে সাইক্লোন। তেমনি আটলান্টিক মহাসাগরে এটাকে বলে টর্নেডো। তারপর দক্ষিণ চীন সাগরে যদি বলা হয় সেটা হচ্ছে টাইফুন ইত্যাদি। আর কি বিভিন্ন যে পরিমাপক যন্ত্রগুলো আছে, অর্থাৎ ব্যারোমিটারের সাহায্যে কি পরিমাপ করা হয়ে থাকে, বা হাইগ্রোমিটার দিয়ে আমরা কি পরিমাপ করি, বৃষ্টির পরিমাপ আমরা কি দিয়ে নির্ধারণ করে থাকি বলুন তো? রেন গজ। এইগুলো বায়ুর গতিবেগ অ্যানিমোমিটার দিয়ে মাপা হয়। এইগুলো হচ্ছে একটু জানতে হবে, বিভিন্ন যে যন্ত্রপাতিগুলো আছে। আর হচ্ছে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য, যেমন ধরো যে বলছে যে পৃথিবীর সর্বোচ্চ স্থান এটা হচ্ছে মাউন্ট এভারেস্ট। পৃথিবীর উষ্ণতম স্থান যদি বলি সেটা হচ্ছে ডেথ ভ্যালি মরুভূমি। বৃহত্তম সমভূমি হচ্ছে সাইবেরিয়া সমভূমি। পৃথিবীর দীর্ঘতম নদী নীল, বৃহত্তম নদী আমাজন। এটা কিন্তু অনেকেই খুব গুলিয়ে ফেলে, দীর্ঘতম এবং বৃহত্তম খুব ভালো করে দেখে যাবে। বৃহত্তম মহাসাগর যদি বলা হয় সেটা হচ্ছে প্রশান্ত। দীর্ঘতম সমুদ্র দক্ষিণ চীন সাগর। দীর্ঘতম পর্বতমালা আন্দিজ। এই যে সম্পর্কিত যে তথ্যগুলো আছে সেগুলো তোমরা দেখে যাবে। আর হচ্ছে বিভিন্ন মহাদেশ সম্পর্কে
টুকটাক কিছু তথ্য দেওয়া আছে। আর আছে বিভিন্ন যে তৃণভূমিগুলি আছে সেগুলো কোন দেশে কি নামে পরিচিত। যেমন ডাউন্স আমরা বলে থাকি অস্ট্রেলিয়া, স্টেপ কোথায় বলা হয়ে থাকে, সাভানা আমরা কোথায় বলি, এই রকম হচ্ছে বিভিন্ন তথ্য দেওয়া আছে। তো এই হচ্ছে আজকের ভূগোল সম্পর্কিত যা যা তোমাদের জানতে হবে ইন্টারভিউ রিলেটেড সেই সম্পর্কিত একটা গুরুত্বপূর্ণ ভিডিও। তোমরা যারা ভূগোলে অনার্স করেছো তারা কিন্তু খুব মনোযোগ দিয়ে ভিডিওটি দেখে যেও। আশা করা যায় কিন্তু এর বাইরে তোমাদের ইন্টারভিউয়ে আর কোনো প্রশ্ন জিজ্ঞাসা করবে না। এবং তোমরা যদি এই মেটেরিয়ালটা খুব ভালোভাবে পড়ে যাও, আশা করা যায় ভূগোল থেকে যা কিছুই প্রশ্ন জিজ্ঞাসা করুক তোমরা কিন্তু আনসার করতে পারবে কনফিডেন্সের সাথে। তো আর এখনো যারা আমাদের এই মেটেরিয়ালগুলো পারচেস করোনি, যারা পারচেস করতে চাইছো তারা কিন্তু স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করে অবশ্যই পারচেস করে নিতে পারো দরকার যদি মনে হয়। তো তোমরা সকলে খুব ভালো থেকো, ভালো করে প্রিপারেশন নিতে থাকো। সকলকে অসংখ্য ধন্যবাদ।